আমরা জাস্ট প্রশ্নটা কি করব, সমাধান করব। হ্যাঁ, আমরা প্রশ্নটা সমাধান করব। তাহলে সমাধান, তাহলে সমাধানে এসে কি লিখব, যে উদ্দীপকের তথ্য অনুসারে কি লিখব ভাইয়া, উদ্দীপকের কি তথ্য অনুসারে, তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে প্রদত্ত বিক্রিয়া, উদ্দীপকের তথ্য অনুসারে কি বিক্রিয়া, প্রদত্ত বিক্রিয়া। আচ্ছা দেখি উদ্দীপকের তথ্য অনুসারে প্রদত্ত বিক্রিয়াটা কি করে দিই, আমরা দিয়ে দিই। আমি তোমাদের বলছিলাম যে যখনই তোমাকে কি করবে, উদ্দীপক থেকে কোনটি লিমিটিং বিক্রিয়ক কি করতে বলবে, নির্ণয় করতে বলবে, আর ফার্স্ট কি করবে, তোমরা দ্রবণ দ্বয়কে কি করবা, একত্রে মিশ্রিত করবা, অর্থাৎ বিক্রিয়াটা কি করবা, সঠিকভাবে লিখবা। তারপরে তোমাকে কি করতে হবে, সমাধান বিধান করতে হবে। তো চলো উদ্দীপকের তথ্য অনুসারে আমি কি লিখলাম, প্রদত্ত বিক্রিয়া, বিক্রিয়াটা লিখে নাও। তাহলে এখানে কে কে দেখো তো, বিক্রিয়ক কে কে, HCl, ভালো কথা, প্লাস এই HCl। এখন আমরা কি করবো, এর সাথে কার বিক্রিয়া দেবো ভাইয়া, তাহলে দেখো HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেবো, বিক্রিয়া দিয়ে দেবো। আচ্ছা তো তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে তাকাও, খুব মনোযোগ সহকারে তাকাও। তাহলে HClটা কি ভাইয়া, একটা অ্যাসিড, খুব সুন্দর করে নিচে লিখে নাও, এটা একটা কি অ্যাসিড, ঠিক আছে। দেন সোডিয়াম হাইড্রোক্সাইড, ভাই এটা কি একটা ক্ষার। আচ্ছা তাহলে তোমরাই বলো, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ আর পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ আর পানি। আর তোমরা জানো অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে কি বলা হয়, প্রশমন বিক্রিয়া। দেখো একই সাথে আমরা একটা প্রশমন বিক্রিয়া কি সেটাও জানলাম, দেন বিক্রিয়াটা কি করলাম, শিখে গেলাম। তো তাহলে দেখো এখানে কি উৎপন্ন হবে, লবণ আর পানি। আচ্ছা তাহলে এখানে লবণ বলতে কি, দেখো একটু মনোযোগ সহকারে থাকো। আমরা যদি কি করি, HCl এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইডকে একটু ভেঙে নেই, তো তাহলে কি কি পাবো ভাইয়া, তাহলে দেখো এটাকে যদি ভাঙি তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন কি থাকতেছে, মাইনাস। আচ্ছা অপরদিকে আমরা যদি কি করি, এই কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে একটু যদি ভেঙে নেই, তাহলে দেখো তো কি কি আসতেছে, এখানে হচ্ছে কি সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড কি মাইনাস। তাহলে দেখো খুব মনোযোগ সহকারে দেখো এখানে, তাহলে এখানে সোডিয়াম যেহেতু, এখানে দেখো ভালো করে দেখো, এখানে হাইড্রোজেন যেহেতু প্লাস, তাহলে সে অপর যৌগের কাকে ধরবে, মাইনাসকে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যেহেতু প্লাস, সে অপর যৌগের কাকে ধরবে, মাইনাসকে। তো তাহলে দেখো হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি হয়, পানি। এখানে খুব সুন্দর করে কি লিখে দিলাম, H2O, পানি লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এটা কিন্তু দেখো এই হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস, এটা কিন্তু এটা কি এই HCl এর আয়নিক রূপ, ঠিক আছে। যেটা দ্রবণে কি থাকবে, HClটা কিভাবে থাকবে, হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন কি হিসেবে থাকবে, মাইনাস, ঠিক আছে। তাহলে অপর দিকে দেখো আমরা যদি কস্টিক সোডাকে যদি ভেঙে দেই, তো তাহলে কি পাবো, দ্রবণে কি পাবো, সোডিয়াম প্লাস আর OH কি থাকবে, মাইনাস। তো তাহলে এখানে দেখো হাইড্রোজেন, খুব মনোযোগ সহকারে দেখো, এখানে হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি। বাট দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন দ্রবণে কি অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায় থাকবে। দ্রবণে কি অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায়। অর্থাৎ সোডিয়াম প্লাস আর ক্লোরিন কি অবস্থায় থাকবে, মাইনাস অবস্থায় থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা কি লিখি, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু কি লবণ, এটা একটা কি লবণ ভাইয়া, ঠিক আছে। এটা লিকুইড দিয়ে দিই আর এটা সলিড দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে তোমার ভাইয়া লবণ, আর এটা হচ্ছে কি পানি। আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারছো। আবার দেখো একটু ভালো করে দেখো। তো তাহলে অ্যাসিডকে যদি আমরা কি করি, ভাঙি, তাহলে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন কি পাবো, মাইনাস। হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি কি করি, ভাঙি, তো তাহলে সোডিয়াম প্লাস আর OH কি পাবো, মাইনাস। তো ভাইয়া দ্রবণে অ্যাসিড কি থাকবে, এই অবস্থায় থাকবে। আবার দ্রবণে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবস্থায় থাকবে, সোডিয়াম প্লাস আর OH কি থাকবে, মাইনাস। তো তাহলে এখানে দেখো এই প্রশমন বিক্রিয়া তো তোমরা জানো যে আসলে এটি কি তাপ উৎপাদী বিক্রিয়া, কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তো এইখানে মূলত এই বিক্রিয়া মূলত কি হয় ভাইয়া জানো, এইখানে তোমার হাইড্রোজেন আর OH মিলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। আর দ্রবণে সোডিয়াম এবং কি ক্লোরিন, দেখো দ্রবণে সোডিয়াম এবং ক্লোরিন কি অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। তো প্রশমন বিক্রিয়া মূলত কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট হিসেবে কে থাকবে, সোডিয়াম ক্লোরাইড কি থাকবে, দ্রবণে আয়নিত অবস্থায় থাকবে। তো তাহলে ভাইয়া দেখো
তাহলে একটি প্রশমন বিক্রিয়া 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলা হয় কি? প্রশমন তাপ। তাহলে প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন আর OH আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলা হয়? প্রশমন তাপ। তো তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া এই প্রশমন তাপের পরিমাণটা কত? -57.34 কিলোজুল। তাহলে ওটা কত? তাপটা কত ভাইয়া দেখো, -57.34 কিলোজুল। একটা তীব্র অ্যাসিড এবং কি তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় ΔS এর মানটা, ভাইয়া ΔS এর মানটা কত? -57.34 কিলোজুল। আচ্ছা, আশা করি তোমাদের কি থাকবে, এটা মনে থাকবে। হ্যাঁ, এই প্রশমন বিক্রিয়ায় যে কি হয়, অ্যাসিড ক্ষারের মানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া যে কি হয়, তাপ উৎপন্ন হয়, মানে এটা একটা তাপ উৎপত্তি যে বিক্রিয়া, সেখানে কি হয় -57.34 কিলোজুল কি হয়, তাপ উৎপন্ন হয়। তো ভাইয়া এখন দেখো, তাহলে আমি তোমাদের আবারও বলি, তাহলে কি করবা তোমরা? অ্যাট ফার্স্ট কি করবা, তোমরা কি করবা, লিখবা যে উদ্দীপকের তথ্যানুসারে কি প্রদত্ত বিক্রিয়া। তাহলে তোমরা খুব সুন্দর করে লিখবে উদ্দীপকের তথ্যানুসারে, মানে সমাধানে এসে লিখবা উদ্দীপকের তথ্যানুসারে কি প্রদত্ত বিক্রিয়া। তো তাহলে ভাইয়া একটা পাত্রের মধ্যে কাকে কাকে দেবো? HCl কে দেবো। একটা পাত্রের মধ্যে কাকে দেবো ভাইয়া? HCl কে দেবো। দেন ওই পাত্রে আবার কি করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দেবো। তাহলে দেখো এক পাত্রে যদি কি থাকে, HCl থাকে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে, তো তারা অবশ্যই কি করবে? পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। তো তাহলে দেখো, এখন খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এই বিক্রিয়াটা আমি দিলাম কিভাবে, যে দ্রবণে HCl কি অবস্থায় থাকবে? হাইড্রোজেন প্লাস, ক্লোরিন কি মাইনাস। আর দ্রবণে সোডিয়াম কি থাকবে? প্লাস, আর OH কি থাকবে? মাইনাস। তো তাহলে খুব মনোযোগী হও। তো তাহলে কি করবে? হাইড্রোজেন প্লাস, তাহলে ও অপর যুগে কি ধরবে? মাইনাস কে ধরবে। তাহলে হাইড্রোজেন প্লাস OH কে ধরে কি তৈরি করবে? পানি মানে লিকুইড তৈরি করবে। আবার দেখো এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন কি মাইনাস। তাহলে এটা বিক্রিয়া করে কি করবে? NaCl অর্থাৎ খাদ্য লবণ কি করবে? তৈরি করবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো তাহলে এখন দেখো, আমরা জাস্ট কি করব? মূল আকারে ভরগুলো লিখে নেব ভাইয়া। আমরা মূল আকারে ভরগুলো কি করব? লিখে নেব। তো তাহলে মূল আকারে ভরগুলো আমরা কি করব? লিখে নেব। তো তাহলে এখন দেখো, খুব মনোযোগী হও। তাহলে আমি এই অংশটুকু কি করি? এখান থেকে আউট করে দিই। তো এই অংশটুকুকে এখান থেকে আউট করে দিই, তাহলে মূল আকারের ভরগুলো আমি কি করব? লিখতে পারবো। তো তাহলে খুব মনোযোগী হও। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আমি তোমাদের আবারও বলি, তোমাদের বলছিলাম যে তোমরা যদি পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে পারো ভাইয়া কোনোভাবেই, কেমিস্ট্রি তোমার হাতের মুঠোয় থাকবে, রসায়ন কি থাকবে? হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে? তো তাহলে এটা বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে যাদের পারমাণবিক ভর কত, মানে যাদের পারমাণবিক সংখ্যা কত জোড়, তাদেরকে 2 দ্বারা গুণ করলে কি পাবো? ভর সংখ্যা পেয়ে যাব। এবং যাদের পারমাণবিক সংখ্যাগুলো কি বিজোড়, তাদেরকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করলে আমরা কি পাবো? তাদের ভর সংখ্যাগুলো পাওয়া যাবে। তো ভাইয়া তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ভর, পারমাণবিক ভর মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট এই কৌশলটুকু কি করবা? মনে রাখবা। তো তাহলে খুব মনোযোগী হও। 1 থেকে 20 এর মধ্যে 5টা মৌলের একটু ব্যতিক্রম আছে। 5টা মৌলের কি আছে? ভরগুলো একটু ব্যতিক্রম, এবং সেটা তোমাদের বলেছিলাম যে হাইড্রোজেন একটা বিজোড় সংখ্যা, এর পারমাণবিক ভর কত? 1। তাহলে ভর সংখ্যা হওয়া উচিত ছিল কি? 1 গুণন 2 প্লাস 1 ইজ ইকুয়াল কত? 3, বাট এটা কিন্তু হয়নি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, মানে ভর সংখ্যা 1, পারমাণবিক ভর কত? মানে পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর কত? 1। আচ্ছা, এখন দেখো, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। ঠিক আছে? তো তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আমরা একটু লিখে নিই 1। আচ্ছা, এরপরে ক্লোরিন কত? 17। বলছিলাম যেগুলো বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করা। ভাইয়া 17 ক্লোরিন এটা একটু কি করে? ব্যতিক্রমতা প্রদর্শন করে। তাহলে 17 দুগুণে 34 আর 1 যোগ করলে কত? 35। যেহেতু বিজোড়, তাহলে 17 দুগুণে 34 আর 1 যোগ করলে কত হয়? 35। তো তাহলে এটা ভর সংখ্যা কত ভাইয়া? 35.5। এটা একটু ব্যতিক্রম। আমি বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত এরকম সমস্যা করে কে? হাইড্রোজেন, এরপরে হচ্ছে তোমার বেরিলিয়াম, এরপরে তোমার নাইট্রোজেন, এরপরে হচ্ছে কি? ক্লোরিন, এরপরে হচ্ছে কি? আর্গন।
আমি বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত এই 5টা কি করে, এই নিয়মটা কি করে, ব্যতিক্রমতা প্রদর্শন করে। আমি বলেছিলাম কি, যাদের পারমাণবিক সংখ্যা যোগ তাদেরকে 2 দ্বারা গুণ করলে ভর সংখ্যা পাবো, যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ করে কত, 1 যোগ করলে ভর সংখ্যা পেয়ে যাব। কিন্তু এই 5টা মূল কি করে না, এই নিয়মটা কি করে না, মানে না। ঠিক আছে, বাকি 1 থেকে 20 এর মধ্যে বাকি যে কয়টা আছে অর্থাৎ 15টা মৌল আছে তারা প্রত্যেকেই কি করবে, এই নিয়মটা মানবে ভাইয়া। তো তাহলে আবার একটু মনোযোগী হোক। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, ক্লোরিন কত 35.5, তাহলে যোগ করলে কত হচ্ছে 36.5। তাহলে আমরা খুব সুন্দর করে লিখে নিই। তাহলে এখানে এই সেলটা কয় মোল ছিল ভাইয়া, 1 মোল, এই সেল 1 মোল। আচ্ছা, তাহলে কস্টিক সোডা কত মোল, 1 মোল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, যেহেতু তোমার প্রশ্ন বলছে যে উদ্দীপকের বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়ক, ভাই আমরা উৎপাদ কি করবো না, টাচ করবো না, কারণ আমার প্রশ্নই বলছে কোনটি লিমিটিং বিক্রিয়ক, এই জন্য আমরা কি করবো না, উৎপাদকে টাচ করবো না। তাহলে বিক্রিয়কের ভর নিয়ে আমরা কি করবো, কাজ করবো। তো ভাইয়া দেখো, এখানে 1 মোল HCl অর্থাৎ হাইড্রোজেন কত 1, ক্লোরিন কত 35.5, তাহলে যোগ করলে কত হচ্ছে 36.5। তো ভাইয়া 36.5 গ্রাম। তাহলে 1 মোল HCl মানে কত 36.5 গ্রাম। আবার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখে নিই, সোডিয়াম কত, পারমাণবিক সংখ্যা কত 11। তাহলে 11 সংখ্যাটা জোড় না বিজোড় ভাইয়া, বলবা যে বিজোড়। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে কি করো, 1 যোগ করে দাও। তাহলে 11 দুগুণে কত 22 আর 1 কত 23, এর মানে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23। আচ্ছা, তাহলে 23 এটা থাকলো, সোডিয়াম 23 থাকলো। অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত 8, যে 8টা জোড় সংখ্যা, একে 2 দ্বারা গুণ করলে কি পাবো, ভর সংখ্যা। তাহলে 8 দুগুণে কত 16, ইনশাআল্লাহ অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। আবার হাইড্রোজেন কত 1, এটা একটু ব্যতিক্রম বলে দিয়েছি। তাহলে আবার মনোযোগী হও, সোডিয়াম কত 23 ভর, অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে 23 আর 16 যোগ করলে 39, আর হাইড্রোজেন কত 1, ভর সংখ্যা 1, তাহলে যোগ করলে কত 40। এর মানে 1 মোল কস্টিক সোডা ইজ ইকুয়াল কত গ্রাম ভাইয়া, 40 গ্রাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলি, তোমরা উৎপাদের ভর কখনোই কি করবা না, নির্ণয় করবা না। কেন করবা না, বারবার তো বলতেছি যে দেখো তোমায় বলছে যে উদ্দীপকের বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাহলে প্রশ্নই বলছে লিমিটিং বিক্রিয়ক, আমি উৎপাদ কেন টাচ করবো, উৎপাদ যা আছে পড়ে থাক। তাহলে আমি বিক্রিয়ক নিয়ে কি করব, কাজ করব, এবং এখান থেকে ফাইন্ড আউট করবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে কিনা। তো তাহলে দেখো, খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি আবারও বলতেছি, তাহলে আজকের প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের তথ্য অনুসারে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। অর্থাৎ টিচাররা তোমার কাঁধে চাপিয়ে দিল যে তুমি কি করো, নির্ণয় করো যে উদ্দীপকের বিক্রিয়া কি, কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, টিচারদের কাঁধে, মানে টিচাররা স্টুডেন্টের কাঁধে যে কি করবে, ভারটা তুলে দেবে, ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, এই ভারটা কি করতে পারবো, ইনশাআল্লাহ বহন করতে পারবো। তো তাহলে টিচার বলেছিল কি, আরেকবার একটু মনোযোগী হও। তাহলে দেখো, খুব মনোযোগ সহকারে দেখো, 200 মিলিলিটার, সে কথার কথা তোমাকে কি করলো, একজন শিক্ষক ল্যাবে যাইতে বললো, ভালো কথা, তুমি গেলা ল্যাবে গিয়ে তোমাকে এক ফার্স্ট শিক্ষক বললো যে তুমি 200 মিলিলিটার কি করো, HCl নাও, নিয়ে নিলে, ভালো কথা। দেন তারপরে কত গ্রাম নিবা, তাহলে দেখো এখানে 7.3 গ্রাম কি নিবা, HCl নিবা, নিয়ে এটাতে কি করবা, পানি মিশিয়ে এটার আয়তন কত বানাবা, 200 মিলিলিটার, খুব ভালো কথা। আচ্ছা, দেন তারপর তোমাকে কি করলো, আরেকটা বিকারে তুমি কি নাও, 8 গ্রাম কি নাও, কস্টিক সোডা নাও, এটাতে পানি মিশিয়ে এটার আয়তন কত বানাবা, 100 মিলিলিটার। দেন তারপরে এই দুটো বিকারকে এখন তোমায় বলবে যে তৃতীয় কোনো বিকারের মধ্যে কি করো, বিক্রিয়াটা সম্পূর্ণ করো। তুমি তাই করলা, করার পরে এখন টিচার তোমাকে বললো যে তুমি হিসাব করো, অর্থাৎ গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমাকে দেখাও যে উদ্দীপকের বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়ক। ইনশাআল্লাহ এটাও ভালো কথা। তো তাহলে এট ফার্স্ট ভাই আমরা কি করব, উদ্দীপকের তথ্য অনুসারে কি করব, প্রদত্ত বিক্রিয়াটা আমরা দিয়ে দেবো। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে প্রদত্ত বিক্রিয়াটা কিভাবে দেবো, উদ্দীপকের তথ্য অনুসারে প্রদত্ত বিক্রিয়া, তাহলে HCl প্লাস কত, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তাহলে দেখো, এটা অ্যাসিড, এটা ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষার, ঠিক আছে, পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ আর পানি, ঠিক আছে, লবণ আর পানি। তো তাহলে এখানে দেখো সোডিয়াম প্লাস, এখানকার ক্লোরিন হচ্ছে কি মাইনাস, মানে চার্জ গুলো যদি দিয়ে দিই, দেখো ভালো করে দেখো, সোডিয়াম প্লাস, ক্লোরিন কি মাইনাস, তাহলে সোডিয়াম কাকে নেবে, ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কি তৈরি করবে, লবণ। এইদিকে দেখো হাইড্রোজেন প্লাস আর OH কি মাইনাস, তাহলে হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। দেন তুমি বিক্রিয়াটা খুব কি করবা, খুব সুন্দর করে বিক্রিয়াটা কমপ্লিট করবা। এখন তুমি সমতা করতে যাও, হ্যাঁ দেখো ইনশাআল্লাহ সমতা অলরেডি কি হয়ে গেছে, কি সমতা ভালো করে দেখো তো। এই বিক্রিয়া হাইড্রোজেন কটা, দুইটা, একটা দুইটা, এখানে কিন্তু হাইড্রোজেন দুইটা। দেখো সোডিয়াম একটা,
সোডিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। ইনশাআল্লাহ এই বিক্রিয়া অলরেডি কি করে দেওয়া আছে ভাইয়া, সমতা করে দেওয়া আছে। দেন তারপরে আমরা কি করব ভাইয়া, 1 মোল কয় মোল, এখানে দেখো 1 মোল HCl ছিল, আবার 1 মোল কি ছিল, ক্ষার ছিল। তাহলে 1 মোল HCl ইজ ইকুয়াল কত, 36.5 গ্রাম, আর 1 মোল কস্টিক সোডা ইজ ইকুয়াল কত, 40 গ্রাম। এটা আমি হিসাব করে তোমাদের কি দেখাইলাম। তোমরা জাস্ট এটা কি করবা, আণবিক ভরটা প্রকাশ করে দিবা। প্রকাশ করার পরে 1 মোল লেখার পরে কত লিখবা, 40 গ্রাম। ঠিক আছে। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে at first কি করব, সমতা সহ প্রদত্ত বিক্রিয়াটা কমপ্লিট করব। তাহলে ইনশাআল্লাহ দেখা যায় আমাদের এই প্রশ্নটা প্রায় কি 80% কমপ্লিট। এখন জাস্ট ম্যাথটা করে কি করতে হবে, গণনা করে টিচারকে দেখাতে হবে যে স্যার এই যে না, এই বিক্রিয়া এটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, কিংবা এই বিক্রিয়া কোনো লিমিটিং বিক্রিয়ক নাই। ঠিক আছে। তো তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে বিক্রিয়া ফার্স্ট কমপ্লিট করে দিলাম। ঠিক আছে। এখন আমরা কি করব, এই বিক্রিয়াটা সলভ করে নির্ধারণ করব যে এই বিক্রিয়াটায় কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো হ্যাঁ, আমরা একটু পরের পেজে আগাই। হ্যাঁ, তো তাহলে পরের পেজে আগাই। হ্যাঁ, পরের পেজে আগাই। তাহলে 36.5 গ্রাম HCl সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে, 40 গ্রামকে। তাহলে তুমি দেখো উদ্দীপকের তথ্য অনুসারে তোমার এই যে HCl, এই পাত্রে HCl এর পরিমাণ দেয়া আছে কত, 7.3 গ্রাম, 7.3 গ্রাম। তো তাহলে আমরা খুব সুন্দর করে লিখবো, কি লিখবো ভাইয়া, যে 36.5 গ্রাম কি করে বিক্রিয়া করে কত গ্রাম, 40 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেন তারপরে কি আছে, HCl এর পরিমাণটা দেয়া আছে। তাহলে এখন আমরা সামনের দিকে একটু আগাই। তাহলে খুব সুন্দর করে লিখবো, কি লিখবো ভাইয়া, 36 অর্থাৎ 36.5 গ্রাম। তাহলে 36.5 গ্রাম, 36.5 গ্রাম কি ভাইয়া HCl। ঠিক আছে। 30 কত 5 পয়েন্ট মানে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে, কি করে ভাইয়া, বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা একটু আরেকবার দেখি। দেখো তাহলে কত, 36.5 গ্রাম HCl সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে দেখো তো HCl কত গ্রাম নিয়েছি, 7.5 গ্রাম। তো তাহলে আমরা ওই কি নিব, 7 গ্রাম কে HCl কি করে, বিক্রিয়া করে। তাহলে ভাইয়া দেখো তো বিক্রিয়া করে, এখানে দেখো তো কত আছে ভাইয়া, ভালো করে দেখো তো। তাহলে এখানে 40 গুণন কত, 7.3 গ্রাম। দেন ভাগ কত ভাইয়া, ভাগ হচ্ছে কত, 36.5 গ্রাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে এত গ্রাম কার সাথে ভাইয়া, তাহলে এত গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই পর্যন্ত ক্লিয়ার। এখন জাস্ট আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করে আমরা জাস্ট হিসাবটা করে নেব। তো তাহলে ক্যালকুলেটর করব ম্যাথ, এই যে ক্যালকুলেটর। তাহলে আমরা একটু ক্যালকুলেটর একটু নিয়ে আসি ভাই। দেখো তাহলে আমরা কি করব, 40 কে আমরা কি করব, 47.3 মানে 40 কে 7.3 দ্বারা কি করব, মাল্টিপ্লাই করব। দেন ইকুয়াল দেব, দেওয়ার পরে এরপরে ভাগ কত, ভাগ হচ্ছে কত, 36.5 ইজ ইকুয়াল কত আসছে ভাই, 8 গ্রাম। কত গ্রাম, 8 গ্রাম। আমরা আরেকবার একটু কি করি, একটু চেক দিয়ে নিই। তো তাহলে আবার দেখো মনোযোগী হও। তাহলে আমরা কি করব, 40 মাল্টিপ্লাই 7.3 ইজ ইকুয়াল ডিভাইডেড কত ভাই, 36.5 ইকুয়াল আসছে 8 গ্রাম। তো ইনশাআল্লাহ আমরা দেখলাম যে কত, 36.5 গ্রাম সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে, 40 গ্রাম। তাহলে দেখো তো এখন পরিমাণটা কম, অর্থাৎ 7.3 গ্রাম অবশ্যই কি করবে, এখানে কম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করতে পারবে, প্রশমিত করতে পারবে। অর্থাৎ 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রাম, 40 গ্রাম কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সুতরাং 7.3 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে ভাই, 8 গ্রামের সাথে। এর মানে আমি বলতে চাচ্ছি যে 7 কত গ্রাম ভাইয়া, এই যে দেখো 7.3 গ্রাম HCl এর জন্য, কার জন্য, HCl এর জন্য দরকার কত গ্রাম ভাইয়া, দরকার হচ্ছে কত গ্রাম ভাই, দেখো দরকার হচ্ছে
তোমার 8 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম কি হাইড্রোক্সাইড দরকার। ঠিক আছে, তো তাহলে আমরা এখন দেখে নিই পাত্রের মধ্যে কতটুকু টিচার আমাকে কি করছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে বলছিল। তাহলে আমরা আগের স্লাইডটাতে একটু দেখে নিই ভাই। এই যে দেখো আগের স্লাইডে দেখো, খুব মনোযোগী হবে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে দেখো তো, তাহলে এই জায়গাটাতে দেখো তো তোমার কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রে মানে নিতে বলেছিল টিচার, 8 গ্রাম। তাহলে দেখো 7.3 গ্রাম HCl সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে কত গ্রাম ভাইয়া, 8 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তো তাহলে দেখলাম দেখো এটা মজার একটা প্রশ্ন। তো তাহলে আমার কত 7.3 গ্রামের জন্য তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দরকার, 8 গ্রাম, যা উদ্দীপকে কি আছে দেয়া আছে। তাহলে বলো এইখানে কি অতিরিক্ত, মানে এই দুটা যদি আমরা কি করি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা একটা পাত্রে কি দিই, বিক্রিয়া দিই, তো তাহলে এই বিক্রিয়ায় কোনো কিন্তু অবশিষ্ট থাকবে না। কেন থাকবে? কারণ 36.5 গ্রামের জন্য কত গ্রাম দরকার, 40 গ্রাম। তাহলে 7.3 গ্রামের জন্য কত গ্রাম কি দরকার, সোডিয়াম হাইড্রোক্সাইড 8 গ্রাম দরকার, যা পাত্রে কি আছে 8 গ্রাম দেয়া আছে, কমও দেয়া নেই আবার কি দেওয়া নেই, বেশি দেওয়া নেই, একই হুবহু কত গ্রাম দেয়া আছে, 8 গ্রাম। ঠিক আছে, তো তাহলে দেখতেছে এখানে পাত্রের মধ্যে কেউ কোনো অবশিষ্ট থাকতেছে না, অর্থাৎ 7.3 গ্রাম HCl সম্পূর্ণরূপে কি করতে পারবে, 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করতে পারবে, প্রশমিত করতে পারবে, যার ফলে পাত্রে কি থাকবে না, পাত্রে আর কোনো কিছু কি থাকবে না, কোনো পদার্থ পড়ে থাকবে না, না থাকবে HCl, না থাকবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এই বিক্রিয়া কোনো লিমিটিং বিক্রিয়া নাই। তাহলে কি লিখবা, যে এই বিক্রিয়ায় কোনটি কি নয়, কোনটি লিমিটিং বিক্রিয়ক নয়, লিমিটিং কি না ভাইয়া, বিক্রিয়ক নয়, বিক্রিয়ক কি নয়। ঠিক আছে, আমি যে কথাটুকু বললাম ওটা বলার পরে জাস্ট মন্তব্যটা কি করবা, এটা লিখে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো তাহলে লিমিটিং বিক্রিয়কের উপর যে কয় ধরনের প্রশ্ন হতে পারে, আমি কিন্তু ভাইয়া টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কিন্তু অলরেডি কি করছি, দেখে দিয়েছি। আজকে আরেকটা মজার প্রশ্ন ছিল, সেটাও কি করে দিলাম, সলভ করে দিলাম। এর মানে তোমার প্রশ্নের মধ্যে ভাইয়া, এর মানে প্রশ্নের মধ্যে তোমাকে বলা হলো কোনটি লিমিটিং বিক্রিয়ক, এর মানে দুইটার কোনো না কোনো কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে। তোমরা এটাই কি করবা, চিন্তা ভাবনা করবা, কিন্তু তোমাদের চিন্তা ভাবনাকে কি করে দিলাম, আমি ভুল প্রমাণ করে দিলাম। এর মানে উদ্দীপকের কি, উদ্দীপকের বিক্রিয়কগুলো বিক্রিয়া করলে যে খালি কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে, বিষয়টা সেরকম না ভাইয়া। আমাকে দেখতে হবে যে পাত্রের মধ্যে কেউ অবশিষ্ট আছে কিনা, অথবা উভয় বিক্রিয়া করে সম্পূর্ণরূপে কি উৎপাদ তৈরি করছে কিনা, সেটা আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। যেমন আজকের এই প্রশ্নটা, তাহলে দেখলাম, তাহলে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে কি করছে, লবণ আর পানি তৈরি করছে, যার ফলে বিক্রিয়া পাত্রে কেউ করেছিল না, কারো অবশিষ্ট ছিল না, কেউ অতিরিক্ত করেছিল না। তো তাহলে আমরা মন্তব্য করতে পারবো এই বিক্রিয়া কোনো লিমিটিং বিক্রিয়ক নেই ভাইয়া। আশা করি বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ আমি তোমাদের পরের লেকচারে ভাইয়া আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কি করব, আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে তোমার দ্রবণের প্রকৃতি কি নির্ণয়, অর্থাৎ দুটা তোমাকে কি দেবে, বিক্রিয়ক দেবে, তুমি বিক্রিয়া করবা, দেন বিক্রিয়া করে দেখবা যে আসলে দ্রবণের প্রকৃতিটা কি হয়, অ্যাসিডীয় না ক্ষারীয়। ঠিক আছে, আমরা কি করব এরপরে এই টপিকসটা নিয়ে কি করব, আলোচনা করব। ভাই এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। 2025 সালে বেশ কয়েকটা প্রশ্নের ঘ নম্বরে কি আসছে, উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে কোনটি দ্রবণের প্রকৃতিটা কিরকম হবে, কিংবা উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত করা পাত্রে যদি আমি কি করি, একটা লিটমাস পেপার দিয়ে দিই, তাহলে লিটমাস পেপারের বর্ণটা কিরূপ হবে, তা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তো হ্যাঁ, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা 2026-এ কি রয়েছে, এসএসসি শিক্ষার্থী রয়েছে ভাইয়া, তোমাদের জন্য এই পরের টপিকসটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা লেকচারগুলো কি করবে না, মিস করবে না। আর এখন পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি কি করনি, সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই কি করবো ভাইয়া, এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো কোরবান মানে ইউটিউব চ্যানেল কোরবান মেথড, আমার চ্যানেলটার নাম হচ্ছে কি কোরবান মেথড। আশা করি আমার এই ক্লাসে সম্পূর্ণ ভিডিও আমি কি করি, আমার ইউটিউব চ্যানেলে কি করি, আপলোড করি। আর এই ক্লাসগুলো অবশ্যই তোমার পড়াশোনাকে আমি আশা করি আমার এই ক্লাসগুলো
তোমার পড়াশোনাকে একটু হলেও কি করবে, ইজি করে দেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। অর্থাৎ প্রশ্নটা দেখি একটু ভালো করে দেখাও যে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে গাণিতিক ভাবে কি করো, বিশ্লেষণ করো। আমরা কি করবো এখন প্রশ্নটাকে ম্যাথমেটিক্যালি কি করব, প্রমাণ করব যে দ্রবণটা অ্যাসিডীয় না ক্ষারীয় না অম্লীয়, মানে নিরপেক্ষ প্রকৃতির। ঠিক আছে, তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে ফার্স্ট আমরা কি করে দিই, প্রদত্ত বিক্রিয়াটা দিয়ে দিই। আচ্ছা, তো ভাই প্রদত্ত বিক্রিয়া দেওয়ার আগে খুব মনোযোগী হও যে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা ভাইয়া কি করছে, দেয়া আছে কত গ্রাম, 10 গ্রাম। বাট নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কি নেই, পাত্রে দেয়া নাই, পাত্রে কি নেই, দেয়া নাই। তো তাহলে তোমরা এক কাজ কি করবা, এই পাত্রে অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিড কতটুকু তুমি নিয়েছো এই বিকারটাতে, ঠিক আছে, সেটার পরিমাণটা তুমি কি করবা, নির্ণয় করবা। তো চলো আমরা এক কাজ কি করি, এই দ্রবণে অর্থাৎ এই পাত্র অর্থাৎ এই বিকার ওয়ানে কতটুকু নাইট্রিক অ্যাসিড আছে আমরা কি করি, সেটার ভরটা বের করে নিই। দেখো টিচার তোমার সঙ্গে কি করছে, চালাকি করছে। তোমাকে বলছে 0.5 মোলার 200 মিলিলিটার কি করো, নাইট্রিক অ্যাসিড নাও, কিন্তু কত গ্রাম তুমি নিয়েছো সেটা কিন্তু তোমাকে কি হিসাব করতে টিচার সেই পর্যন্ত কি দেয় না। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, হিসাব করে নেব কতটুকু নাইট্রিক অ্যাসিড এই বিকারে আছে। তো চলো কথা না বলি আমরা একটু বের করে নিই। তো হ্যাঁ, সমাধানে আমরা একটু আগাই। চলো আমরা একটু সমাধান করব, সমাধান দেখো। সমাধানটা একটু ভালো করে দেখো। তাহলে আমরা কি করব, বিকার 1 থেকে কতটুকু নাইট্রিক অ্যাসিড নিয়েছি বা কতটুকু নাইট্রিক অ্যাসিড টিচার আমাকে নিতে বলছে আমরা কি করি, সেটার পরিমাণটা বের করি। পরিমাণটা দেয়া নেই ভাইয়া, পরিমাণটা ফার্স্ট বের করে নেব। তাহলে দেখো বিকার 1 হতে পারে, তাহলে বিকার কি হতে পারে, 1 হতে পারে। তাহলে বিকার কত, 1 নং হতে পারে। কি কি পাই ভাইয়া, দেখো কি কি পাই আমরা। তাহলে 1 নং বিকার থেকে আমরা কি কি পাই সেটা আমরা একটু কি করি দেখি। তাহলে 1 নং বিকার হতে কি কি পাই, দেখো এখানে দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা কত দেয়া আছে, 0.5। তাহলে দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রাকে ভাই কি দ্বারা প্রকাশ করা হয়, S দ্বারা। তাহলে S is equal 0. কত ভাই, 5 কি আছে, মোলার দেয়া আছে। আচ্ছা ভালো কথা, এরপরে দিন আমরা কি করব, দেন এরপরে দেখো আরেকটা আয়তন দেয়া আছে ভাই। তাহলে আয়তন V is equal কত, 250 মিলিলিটার। তাহলে তোমাদের বলেছিলাম যে আয়তন যদি মিলিলিটার এককে থাকে এট ফার্স্ট আমরা কি করব, 1000 দ্বারা ভাগ করে এসআই একক অর্থাৎ লিটারে নিয়ে আসব। তাহলে দেখো 250 কে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে স্ক্রিনে আসবে 0.25 লিটার। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এরপর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা কি করি, বের করি। তাহলে নাইট্রিক অ্যাসিডের কি ভর ভাইয়া, আণবিক ভর। তাহলে এম রাখার পরে সুন্দর করে কি লিখবো, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর, খুব মনোযোগী হও। হাইড্রোজেনের পরমাণু ভর কত, 1। নাইট্রোজেনের কত, 14। তাহলে 1 আর 14 যোগ করলে কত আসছে, 15। 15 অক্সিজেন কত, 16। কয়টা অক্সিজেন আছে, 3টা। তাহলে 3 × কত, 48। তাহলে 48 আর 15 যোগ করলে কত, 63। অর্থাৎ এর মানে কত, 63 আসবে। কত আসবে ভাই, 63। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেপে নিবা। তাহলে হাইড্রোজেন পরমাণু ভর কত, 1। নাইট্রোজেন কত, 14। এন্ড অক্সিজেন কত, একটার কত, 16। কটা আছে, 3টা। এর মানে এটাকে 3 দ্বারা গুণ করলে কত আসছে, 48। অর্থাৎ 1 + 14 + 48 এটাকে আমরা যদি কি করি, অ্যাড করে দেই তাহলে কত হবে, 63। ঠিক আছে, এখন আমরা দেখে নিই যে এই পাত্রটাতে অর্থাৎ বিকার 1 এ কতটুকু কি আছে, নাইট্রিক অ্যাসিড আছে। তার পরিমাণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাই, W দ্বারা। তাহলে W is equal কত, ওয়াট। ঠিক আছে, দেখো প্রশ্নটা অর্থাৎ টিচার তোমার সাথে এমন ভাবে চালাকি করছে, তোমাকে সবকিছু দিয়েছে কিন্তু কত গ্রাম তুমি কি করছো এই পাত্রে বা বিকারে নাইট্রিক অ্যাসিড নিয়েছো সেটা কিন্তু তিনি বলে দেন। কেন বলে দেন, তোমার দ্বারা কি করবে, এটা
টিচার বের করে নেওয়া হয়। তাহলে এট ফার্স্ট আমরা দেখি যে ওই যে দেখো 0.5 মোলার 200 কত 50 মিলিলিটার নাইট্রিক অ্যাসিডের কি ভর কত আমরা সেটা কি করব বের করব। তাহলে এখন দেখো আমরা জানি কি জানি আমরা জানি দেখো আমরা জানি কি জানি ভাইয়া কথা বলো আমরা কি জানি W is equal কত M S কত V মানটা বসিয়ে দাও। M হচ্ছে কি আণবিক ভর যেটা পাইলাম কত 63। আচ্ছা এরপর S হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা যেটা পেয়েছি কত 0.5 মোলার। আচ্ছা আয়তনটা কত পেলাম 0.25 আচ্ছা আমি একটু জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে S 0.5 V হচ্ছে কত 0.25 লিটার আর M টা হচ্ছে কত 63 জাস্ট বসাই দিলাম। আচ্ছা ভাই এখন যদি বসায় দিয়ে যদি আমরা ক্যালকুলেটর কি করি একটু চাপি তাহলে একটু ক্যালকুলেটর চেক নাও। ক্যালকুলেটর আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে নিই মানটা। তাহলে আমরা ক্যালকুলেটরের মানটা একটু চেপে নেব এই যে এখানে সাইডে নিই। তাহলে কি করব ভাই 63 মাল্টিপ্লাই কত 0.5 মাল্টিপ্লাই কত 0.25। আচ্ছা দেখো স্ক্রিনে কত আসছে 7.875 গ্রাম 7. দেখো ভালো করে দেখো 7.875 গ্রাম ঠিক আছে। তো ভাইয়া ইনশাআল্লাহ আমরা কি করলাম এট ফার্স্ট আমরা কি করলাম ওই বিকার ওয়ানে কতটুকু টিচার নাইট্রিক অ্যাসিড দিয়েছিল আমরা সেটা কি করলাম বের করলাম ঠিক আছে। তো তাহলে দেখো কোন ধরনের চালাকিকে আমরা কি করব না ভয় পাবো না। তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি করতে গেলে ভাইয়া ওই নাইট্রিক অ্যাসিডের কি করতে হবে ভাইয়া এই নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বের করে নিতে হবে। তো তাহলে এই নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কত আসছে ভাই কত আসলো 7.875 গ্রাম ঠিক আছে। এটা আমরা পরিমাণটুকু পেয়ে গেলাম নাইট্রিক অ্যাসিড। বাট দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত 10 গ্রাম দেওয়া আছে। তো তাহলে ইনশাআল্লাহ আমরা দুইটা পাত্রে কতটুকু কি নাইট্রিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিল আমরা সেই পরিমাণটা ফার্স্ট কি করলাম চেক দিয়ে নিলাম। দেখলাম যে একটা পরিমাণ দেওয়া থাকলো আর একটা পরিমাণ দেওয়া নাই। তো ভয় নেই ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো সূত্র অ্যাপ্লাই করে এই ভরটা কি করতে পারবো বের করতে পারবো এবং আমরা সেটা কি করলাম বের করে নিলাম ভাইয়া। এখন দেখো তোমার স্টকে দুটারে কি দেওয়া আছে ভর দেওয়া আছে। এখন আমরা সরাসরি কি করব রাসায়নিক বিক্রিয়া কি করব সম্পূর্ণ করব। তাহলে এখন তুমি দেখো একটা পাত্রে তুমি যদি নাইট্রিক অ্যাসিড এবং ওই পাত্রে যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দাও এরা কি বসে থাকবে কখনো এরা বসে থাকার মানুষ না ভাইয়া। তাহলে এখানে অ্যাসিড এটা হচ্ছে ক্ষার তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা কি বলে ভাইয়া প্রশমন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করে লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে প্রশমন বিক্রিয়া। তো তাহলে তোমরা জানো যে প্রশমন বিক্রিয়া কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় ডেলএস এর মান কি হয় ঋণাত্মক হয় এবং প্রশমন বিক্রিয়া ভাইয়া পিএস এর মানটা কত হয় 7 হয়। অর্থাৎ প্রশমন বিক্রিয়ার দ্রবণের প্রকৃতিটা কি হয় নিরপেক্ষ প্রকৃতির। আশা করি বুঝতে পারছো। তো তাহলে চলো আমরা একটা কি করি এই প্রশমন বিক্রিয়াটা কমপ্লিট করে দিই। অর্থাৎ পাত্রে আমরা একটা পাত্রে কি করব নাইট্রিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করব ঢেলে দেব তারপরে দেখি তারা কি করে সেটা আমরা একটু দেখে নিই। তো তাহলে এখন আমরা কি করব ভাইয়া বিক্রিয়াটা ফুলফিল দিয়ে দেব। অর্থাৎ একটা পাত্রের মধ্যে ভাইয়া এইরকম একটা পাত্রের মধ্যে আমরা কি করব এই যে এরকম একটা পাত্রের মধ্যে আমরা কাকে কাকে ঢেলে দেব এরকম একটা পাত্রের মধ্যে আমরা কি করব তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড দেন কি করব আমরা নাইট্রিক অ্যাসিড দেন আমরা এখানে কি করব এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করব ঢেলে দেব ঠিক আছে। তো তাহলে এই দুটা পরস্পরের সাথে কি করবে বিক্রিয়া করবে কি করবে বিক্রিয়া করবে দেন কি তৈরি করবে হ্যাঁ দেন এখান থেকে কি তৈরি হবে লবণ আর পানি উৎপন্ন হবে কি লবণ উৎপন্ন হবে কি ভাইয়া লবণ প্লাস কি পানি ঠিক আছে। তো তাহলে আমরা কি করব এই বিক্রিয়াটা এখন ফুললি কি করব সম্পন্ন করব ঠিক আছে। তো তাহলে এখন আমরা খুব সুন্দর করে লিখব যে উদ্দীপকের তথ্য অনুসারে ভাইয়া প্রদত্ত বিক্রিয়া। তাহলে কি লিখব ভাইয়া উদ্দীপকের তথ্য অনুসারে
উদ্দীপকের তথ্যানুসারে কি লিখবো? উদ্দীপকের তাহলে কি লিখবো? হ্যাঁ, উদ্দীপকের তথ্যানুসারে, উদ্দীপকের তথ্যানুসারে কি লিখবো? হ্যাঁ, প্রদত্ত বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রদত্ত বিক্রিয়া। হ্যাঁ, তাহলে উদ্দীপকের তথ্যানুসারে প্রদত্ত বিক্রিয়া। দাও বিক্রিয়াটা খুব করে দাও। তাহলে এখানে থাকবে কি? নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও। নাইট্রিক অ্যাসিড প্লাস কত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে নাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর পানি। তাহলে আমি দেখো তোমার এই বিক্রিয়াটা বোঝার খাতিরে আমি কি করি? এই বিক্রিয়াটাকে জাস্ট একটু কি করি? আয়নিত অবস্থায় বুঝিয়ে দিই। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড দ্রবণে কি থাকবে? হাইড্রোজেন প্লাস, আর এখানে কি থাকবে? তাহলে দেখো এখানে থাকতেছে কি? নাইট্রিক মাইনাস। তোমরা জানো যে নাইট্রিক হচ্ছে একযোগে ঋণাত্মক যৌগমূলক। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, দেন তারপরে দেখো এখানে আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি দিয়ে দিই, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর OH টা কি হবে? হ্যাঁ, -2 দিয়ে দিলাম। কেন -2 দেব? কারণ এখানে একটা OH এর জ্বালার মান কত? -1। OH কত আছে? দুইটা। আমরা জানি যৌগ অবস্থায় মোট জ্বালার মান কত? 0। দেখো এটা যোগ করে দেখো 0, এটা যোগ করে কত? 0। তো তাহলে এখন দেখো মনোযোগী হও। তাহলে হাইড্রোজেন প্লাস এই দিকে কাকে ধরবে? মাইনাস কে ধরবে, অর্থাৎ OH কে ধরবে। তাহলে হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করবে? পানি। তাহলে আমরা পানি পেলাম। আবার দেখো এখানে ম্যাগনেসিয়াম প্লাস আর এই যে নাইট্রেট হচ্ছে কি? মাইনাস। এরা পরস্পরের সাথে কি করবে? বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ তৈরি করবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রেট একটা কি করবে? লবণ তৈরি করবে। তাহলে ম্যাগনেসিয়াম কাকে ধরতেছে? নাইট্রেটকে। তাহলে লিখে না, তাহলে আমরা তোমার খুব সুন্দর করে লিখবো এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট লিখে রাখো। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়ামের যোজন কত? 2, নাইট্রেটকে দিয়ে দাও। তাহলে ম্যাগনেসিয়ামের যোজন কত? 2, এটা কাকে দিয়ে দাও? নাইট্রেটকে। বাট নাইট্রেটের যোজন কত? 1, সেটা ম্যাগনেসিয়ামকে দেওয়ার কোনো দরকার নাই। তো ভাইয়া একটা বিক্রিয়া, একটা রাসায়নিক বিক্রিয়া সংকেতগুলো লেখা কি খুবই জরুরি। তুমি যদি সংকেত ভুল লেখো, ভাইয়া রাসায়নিক বিক্রিয়া কখনোই তুমি কি করতে পারবে না? কমপ্লিট করতে পারবে না। এই জন্য সংকেতটা খুবই কি জরুরি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজন 2, তাহলে নাইট্রেটকে দিয়ে দিন। বাট নাইট্রেটের যোজন কত? 1, সেটা ম্যাগনেসিয়ামকে দেওয়ার কোনো দরকার নেই, মানে 1 লেখার কোনো দরকার নাই। তাহলে একইভাবে দেখো এখানে হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করবে? পানি। তাহলে খুব সুন্দর করে এখানে কি লিখবা? H2O। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো। তাহলে এট ফার্স্ট তোমরা কি করবা? এট ফার্স্ট তোমরা কি করবা? বিক্রিয়াটা ফিল করবা। দেন তারপরে কি করবা? এটা সমতা করবা। কি করবা? সমতা। তাহলে খুব মনোযোগী হও। তাহলে উৎপাদে দেখো কমপ্লেক্স যৌগ কোনটা? ম্যাগনেসিয়াম নাইট্রেট। এটা কিন্তু লবণ। এটা কি? লবণ। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা লবণ আর কি? পানি। আমরা জানি প্রশ্ন বিক্রিয়া কি? অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং কি হয়? পানি উৎপন্ন হয়। তো ভাইয়া সমতাকরণে দেখো, সমতাকরণে কমপ্লেক্স উৎপাদে কমপ্লেক্স যৌগ কোনটা? মানে কঠিন, একটা কঠিন দেখাচ্ছে কোনটা? ম্যাগনেসিয়াম নাইট্রেটটা। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম বিক্রিয়া উৎপাদে কয়টা? একটা। বাট বিক্রিয়াকে কয়টা? এখানে একটা। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এরপর দেখো নাইট্রোজেন কয়টা? দুইটা। বাট বিক্রিয়াকে নাইট্রোজেন কয়টা? ভাইয়া একটা নাইট্রোজেন আছে। তো তাহলে এটাকে 2 বানাতে হবে। তার জন্য আমরা কি করব? সামনে একটা 2 দিয়ে গুণ করে দেব। অর্থাৎ এতক্ষণ কি ছিল? 1 মোল কি ছিল? নাইট্রিক অ্যাসিড। বাট এখন কত হয়ে গেল? 2 মোল নাইট্রিক অ্যাসিড হয়ে গেল। ভাইয়া আশা করি এই পর্যন্ত বুঝছো। দেখো একটু ভালো করে দেখো, নাইট্রোজেন দুইটা মিলাতে গিয়ে হাইড্রোজেন কটা হয়ে গেছে? দেখো মঞ্জু গাও, এখানে আছে দুইটা, এখানে আছে কটা? দুইটা। এই যে দেখো এখানে আছে দুইটা, তাহলে টোটাল কটা? চারটা কি হাইড্রোজেন। বা উৎপাদে দেখো, উৎপাদের দিকে দেখো, এখানে হাইড্রোজেন কটা? দুইটা। তাহলে তার সামনে কত দিয়ে দিই? 2 দিয়ে দিই। ঠিক আছে, তো তাহলে দেখো একটু মনোযোগ দাও। তাহলে হাইড্রোজেন চারটা মিলাতে গিয়ে অক্সিজেন কটা আছে? এখানে দুইটা, এখানে আছে 3 দুগুণা কটা? 6টা। তাহলে টোটাল কটা হয়ে গেল অক্সিজেন? 8টা। এবং বিক্রিয়ক অংশে দেখো 3 দুগুণা 6টা অক্সিজেন, আর এখানে আছে 2টা অক্সিজেন। টোটাল কটা? 8টা। ইনশাআল্লাহ এই বিক্রিয়াটা আমরা কি করলাম? সমতা ফিল করলাম। ঠিক আছে, তো তাহলে প্রশ্ন বলছে উদ্দীপকের বিক্রিয়ায় যৌবনে কি করো? প্রকৃতি নির্ণয় করো। তো তাহলে ভাই আমরা উৎপাদের আণবিক ভর কি করব না? টাচ করব না। ঠিক আছে, বিক্রিয়কে আমরা দেখব। এই বিক্রিয়কে যদি অ্যাসিড পাত্রে পড়ে থাকে তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? অ্যাসিডীয়। যদি পাত্রে কি থাকে, মানে বিক্রিয়া করার পরে যদি পাত্রের শেষে কি থাকে? ক্ষার পড়ে থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়। আশা করি বুঝতে পারছো। তো তাহলে কি করো? 2 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল কি করলো? ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ তৈরি করলো, আর 2 মোল কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো।
তাহলে এই বিক্রিয়াটায় দ্রবণের প্রকৃতি কি করব, নির্ণয় করব। তো তাহলে ভাই এখন দেখো আমি কি করি, এই অংশটাকে একটু মিশিয়ে দিই ভাই, আয়নিত অবস্থায় কি করি, একটু মিশিয়ে দিই, এখানে হিসাব করবো ভাই। তো তাহলে এখন আমরা কি করব, এগুলোর আণবিক ভর বের করব। তাহলে ভাই এখানে কয় মোল নাইট্রিক অ্যাসিড, 2 মোল। তো তাহলে এখানে 2 মোল নাইট্রিক অ্যাসিড, তাহলে কত মোল ভাই, 2 মোল। তাহলে এখানে 1 মোল কি, তাহলে 1 মোল হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো তাহলে এখন আমরা এটা কি করব, হিসাব করব। তোমরা ক্যালকুলেটর দিয়ে কি করতে পারো, হিসাবটা সেরে নিতে পারো আণবিক ভরটা, ঠিক আছে? তাহলে খুব তাড়াতাড়ি হবে। আমি এটাকে একটু এইদিকে নিই, এইদিকে নিই, হ্যাঁ আশা করি তোমাদের দেখা যাচ্ছে মনে হয়। এখানে নেই, এদিকে দেখা যাবে, আচ্ছা এখানে রাখি, হ্যাঁ। তো তাহলে এখন দেখো, তাহলে এখানে দেখো খুব সামনে কমন আছে 2 মোল। আচ্ছা 1 মোল নাইট্রিক অ্যাসিডের আর ফার্স্ট আমরা কি করি, আণবিক ভরটা বের করে নিই, দেন তারপরে কি করব, ওটাকে 2 দ্বারা গুণ করলে 2 মোল কি পাবো, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা পেয়ে যাবো। ওটাকে আবার কি করব, মোলার ভরে কি করব, প্রকাশ করে নেব। অলরেডি লিখছি 2 মোল, ঠিক আছে? তো তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1 দেখো, যোগ, এরপরে নাইট্রোজেন কত, 14, যোগ অক্সিজেন কত, 16, বাট অক্সিজেন কত আছে, হ্যাঁ 3টা। তাহলে এখন দেখো, তাহলে যোগ করলে কত আসছে, 63। অর্থাৎ 1 মোল নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত, 63, এই যে 63। তাহলে এখানে কয় মোল আছে নাইট্রিক অ্যাসিড, 2 মোল। ভাইয়া একটু গুণ করে দিলে কত আসছে, গুণ করে দিলে কত আসছে দেখো, 100 কত, 26 গ্রাম কি আসছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে 1 মোল কত, 63 গ্রাম। তাহলে 2 মোলে কত আসছে, 126 গ্রাম। একইভাবে আমরা কি করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করে নিই। তো ভাইয়া দেখো ম্যাগনেসিয়াম কত, 12, যা একটা জোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে ভর সংখ্যা পেয়ে যাবো। তো তাহলে দেখো এখানে 12 ম্যাগনেসিয়াম যোগ একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো ফার্স্ট ব্র্যাকেট বলতে কি, ফার্স্ট ব্র্যাকেট আছে, আচ্ছা আবার দেখো ম্যাগনেসিয়াম কত, 12। তো তাহলে এখানে তোমার অক্সিজেন আছে, দেখো তো কত অক্সিজেন আছে এখানে, কটা দেখো তো, 2টা। তাহলে একটা অক্সিজেনের ভর কত, 16, 2টার জন্য কত, 32। তাহলে 12 যোগ 32, হাইড্রোজেন কটা আছে, 2টা, একটার ভর 1, 2টার ভর কত, 2। তাহলে যোগ কত, 2 ইজ ইকুয়াল স্ক্রিনে কত আসছে ভাই, 46। এর মানে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভরটা কত, 46 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা একটু আরেকবার চেক দিয়ে নিই। তাহলে ম্যাগনেসিয়াম 12, তাহলে 12, তাহলে কত, 24। আচ্ছা এটার ভর সংখ্যা কত, 24 হবে। তাহলে এটার ভর সংখ্যা আমরা একটু আরেকবার দেখি। তো হ্যাঁ, এখন আমরা কি করব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করব। তো তাহলে দেখো একটু ভালো করে দেখো। তো তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 12, তাহলে ভর সংখ্যা কত, 24। তাহলে 24 যোগ এখানে অক্সিজেন কটা, 2টা, একটা অক্সিজেনের ভর কত, 16, 2টা অক্সিজেনের ভর কত, 32। তাহলে 32 যোগ আবার হাইড্রোজেন কটা আছে, 2টা, একটা ভর 1, তাহলে 2টার ভর কত, 2। এর মানে যোগ কত, 2 ইকুয়াল চাপ দিলে তোমার স্ক্রিনে আসবে কত, 58 গ্রাম। কত গ্রাম ভাইয়া, 58 গ্রাম, 58 গ্রাম। তাহলে দেখো আমরা একটু আরেকবার চেক দিয়ে নিই। তাহলে ম্যাগনেসিয়াম কত, 12, পারমাণবিক সংখ্যা 12, বাট ভর সংখ্যা কত, 24। তাহলে 24 আর 2টা অক্সিজেন কত, 32। তাহলে 24 আর 32 যোগ করলে কত আসছে, তাহলে 24 আর 32 যোগ করলে কত আসছে, 56। 2টা হাইড্রোজেনের ভর কত, 2, তাহলে যোগ করলে কত, 58। অর্থাৎ 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর অর্থাৎ কত আসছে, 58। অর্থাৎ 1 মোল কত আসছে, 58 গ্রাম, ঠিক আছে? উৎপাদ আমরা টাচ করব না। তো ভাই এখন আমি কি করি, একটু সামনের দিকে এগোই, ঠিক আছে? এটাকে একটু কোণার দিকে রেখে দিই, হ্যাঁ কাজে লাগবে। তো তাহলে এখন আমরা সরাসরি কি করব, ম্যাথ করব। তাহলে খুব মনোযোগ সহকারে দেখো ভাই, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড মানে কত গ্রাম, তোমার হচ্ছে 58 গ্রাম কি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে কি করতে পারে, প্রশমিত করতে পারে। তাহলে আবার মনোযোগী হও। তাহলে 126 গ্রাম কি নাইট্রিক অ্যাসিড কত, 58 গ্রাম কি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে কি করতে পারে, প্রশমিত করতে পারে। তো তাহলে দেখো আমরা কিছু আগে যেটা করলাম, তাহলে কত গ্রাম দেখো তো, 1 নং বিকারে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড ছিল ভাই, 1 নং বিকারে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড ছিল, 7.875 গ্রাম কি ছিল নাইট্রিক অ্যাসিড। তো তাহলে কত, 100 কত গ্রাম, হ্যাঁ 126 গ্রাম সম্পূর্ণরূপে কি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করতে পারে, প্রশমিত করতে পারে। তাহলে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রাম কি করতে পারবে,
এই তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারবে, এটাই আমাদের দেখার বিষয়। তো চলো কথা না বলি আমরা কি করি, একটু ম্যাথটার দিকে একটু আগে ফেরা। তাহলে আমরা কি লিখবো, কত গ্রাম হ্যাঁ 126 গ্রাম, 126 গ্রাম আমরা লিখবো হচ্ছে কত 126 গ্রাম। দেখো তাহলে 126 গ্রাম কি হয় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, কি করে বিক্রিয়া করে কত গ্রাম হ্যাঁ তোমার হচ্ছে 58 গ্রাম কি এই তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আবার দেখো তাহলে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম 58 গ্রাম কার সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো তাহলে নাইট্রিক অ্যাসিড কত পেলাম হ্যাঁ, তাহলে নাইট্রিক অ্যাসিড কত পেয়েছি 7.875 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং কত গ্রাম হ্যাঁ 7.875 গ্রাম কোন অ্যাসিড হ্যাঁ এই নাইট্রিক অ্যাসিড কি করে বিক্রিয়া করে, দেখি কত গ্রামের সাথে। তাহলে খুব সুন্দর করে লিখে দিই, তাহলে এখানে হচ্ছে কত 58 গুণ কত 7.875 ডিভাইডেড কত ভাইয়া 126, ঠিক আছে। তো তাহলে এর সাথে ঠিক আছে। তো তাহলে আমরা একটু ম্যাগনেসিয়াম কত হাইড্রোক্সাইডের সাথে এটা একটু কি করি ডট ডট দিয়ে দিই, ওকে। তো তাহলে আমি আরেকবার একটু বলি, দেখো 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো তাহলে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড দেখি কত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করে বিক্রিয়া করে, আমরা একটু দেখে নিই, একটু ক্যালকুলেট কি করি চেপে নিই। তো তাহলে 58 গুণন কত, দেখো 58 গুণন কত ভাই 7.875 ইকুয়াল ভাগ কত ভাই ভাগ হচ্ছে কত 126। তো স্ক্রিনে কত আসছে ভাই, স্ক্রিনে আসছে দেখো 3.6 মানে 3.625, তাহলে কত গ্রাম দেখো। তাহলে আরেকবার একটু মন দিও, তাহলে 126 গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো তাহলে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে কত গ্রামের সাথে ভাই 3.625 গ্রাম কি তোমার ম্যাগনেসিয়াম কত হাইড্রোক্সাইডের সাথে, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কি সাথে, ওকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো তাহলে আমরা দেখলাম 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য কত গ্রাম কি দরকার তোমার 3.625 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার, মানে এর মানে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড এই 3.625 গ্রাম কি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে কি করতে পারে ভ্যানিশ করে দিতে পারে, মানে প্রশমিত করতে পারে। তো তাহলে এখন আমরা বিক্রিয়াটা দেখি, মানে প্রশ্নটা দেখি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত দিয়ে আছে। তো চলো ভাই আমরা একটু ব্যাকে দেখি, দেখো এই যে দেখো এখানে খুব মনোযোগী হও। তো তাহলে এই যে আরেকটা ব্যাকে দেখি, তাহলে প্রশ্নে দেখো চিত্রের দিকে দেখো, এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাত্রে তোমাকে টিচার কত গ্রাম দিয়েছিল ভাই 10 গ্রাম, কিন্তু আমার অরিজিনালি দরকার কত গ্রাম, অর্থাৎ এর মানে কি 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য অরিজিনালি কত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার, সেটা হচ্ছে কত 3.6 মানে 3.62 কত 5 গ্রাম কি দরকার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দরকার, কিন্তু আমাকে পাত্রের টিচার দিয়েছে কত গ্রাম 10 গ্রাম। এর মানে এই যে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড এটা 3.62 গ্রাম কি করতে পারবে প্রশমিত করতে পারবে। দেন তারপরে বাকি অংশটুকু কি থাকবে পাত্রের মধ্যে কি পড়ে থাকবে, আরো কি থাকবে অতিরিক্ত এই তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাত্রে কি থাকবে পড়ে থাকবে। তাহলে তোমরাই বলো এখন দ্রবণের প্রকৃতিটা কি হবে, ক্ষারীয় না অম্লীয়। যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে ক্ষারীয়। তাহলে পাত্রে পড়ে আছে কি ভাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে ক্ষারীয়। যদি অ্যাসিড থাকতো তাহলে অম্লীয় প্রকৃতির। কিংবা দেখো এইখানে দেখো তাহলে এখন 7.875 গ্রাম যদি কি দেওয়া থাকতো 3 কত গ্রাম হ্যাঁ 3.7 মানে 3.625 গ্রাম 6.2 কি কত গ্রাম 5 গ্রাম যদি কি থাকতো এই পাত্রে, যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম টিচার দিত 3.625 গ্রাম যদি দেওয়া থাকতো, তো তাহলে 7.875 গ্রাম কি করতো এই 3.625 গ্রাম কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে কি করতো ভ্যানিশ করে দিত, যার ফলে পাত্রে অ্যাসিডও থাকতো না ক্ষারও থাকতো না। তাহলে দ্রবণের প্রকৃতি কি হতো
নিরপেক্ষ। তো ভাইয়া তোমরা খুব সাবধান। তাহলে তোমাকে প্রশ্ন বলবে যে দ্রবণের প্রকৃতি কি করো, নির্ণয় করো। এর মানে দ্রবণের প্রকৃতিতে তোমার অ্যাসিডীয় হতে হবে, ক্ষারীয় হতে হবে এমন কোনো কথা নয়। তাহলে দ্রবণের প্রকৃতিটা কি হতে পারে, নিরপেক্ষ প্রকৃতির হতে পারে, অর্থাৎ না অ্যাসিডিক না কি ক্ষারীয়। তাহলে এটাকে বলা হয় নিরপেক্ষ প্রকৃতির। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি, আমরা লাস্টে কি বলতে পারি ভাইয়া, দেখো আমরা শেষের লাইনটা কি বলতে পারি, যে দেখো একটু ভালো করে দেখো। তাহলে মানে 126 গ্রাম কি করে নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণরূপে কি করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি করতে পারে, প্রশমিত করতে পারে। তো তাহলে 7.85 গ্রামের জন্য কত গ্রাম দরকার, এত গ্রাম। কিন্তু উদ্দীপকের পাত্রে কি আছে, এই কথাটুকু জাস্ট আমরা কি করবো এখন মন্তব্যটুকু লিখবো যে কত গ্রাম। দেখো ভালো করে দেখো যে সুতরাং খুব সুন্দর করে লিখবা যে কত 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড কি করতে পারে, নাইট্রিক অ্যাসিড তোমার 58 গ্রাম কি করতে পারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি, আমরা এটা না বলি, এটা বলতে পারি যে কত 7. আরবার একটু ভালো দেখো 7.875 গ্রাম কি নাইট্রিক অ্যাসিড কত 3.62 গ্রাম কি করতে পারে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে কি করতে পারে, প্রশমিত করতে পারে। প্রশমিত করতে পারে। ঠিক আছে, কিন্তু উদ্দীপকে দেখো তো কার পরিমাণ, উদ্দীপকে 10 মাইনাস কত 3.625 গ্রাম। ঠিক আছে, ইকুয়াল কত গ্রাম আসে ভাই, জাস্ট আমরা কি করে একটু বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করে দিই ম্যাথ। তাহলে আমরা যদি একটু বিয়োগ করে দিই তাহলে কি হবে, তো তাহলে দেখো এখানে একটু এই জায়গায় রাখি, আমরা একটু কি করে বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করবো কিভাবে, 10 মাইনাস কত, 10 মাইনাস হচ্ছে 3.625, 3.625 বিয়োগ করলে কত আসছে দেখো তো ভাই, 6.375 গ্রাম। দেখো আবারও ভালো করে দেখো, তাহলে 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড কি করে তোমার 3 তোমার হচ্ছে কত 6.25 গ্রাম কি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে। কিন্তু উদ্দীপকে এত গ্রাম কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি পাত্রের অবশিষ্ট কি থাকে, পড়ে থাকে। পাত্রে অবশিষ্ট পড়ে থাকায় এই বিক্রিয়ার দ্রবণের প্রকৃতি কি হবে ভাইয়া, দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। আশা করি বুঝতে পারছো দ্রবণের প্রকৃতিটা কেন ক্ষারীয় হলো। আচ্ছা ভাই, পাত্রে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকতো তাহলে অম্লীয় প্রকৃতির হতো। ঠিক আছে, যেহেতু ক্ষারের পরিমাণটা পড়ে আছে, মানে বেশি ক্ষার পড়ে আছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আরো কত গ্রাম পড়ে আছে, 6.375 গ্রাম কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখনো পাত্রে কি আছে, পড়ে আছে। তাহলে পাত্রের দ্রবণের প্রকৃতিটা কি হবে ভাইয়া, ক্ষারীয়। যদি নাইট্রিক অ্যাসিড থাকতো তাহলে অম্লীয় হতো। কিংবা দেখা যায় নাইট্রিক অ্যাসিড মানে পাত্রে নাইট্রিক অ্যাসিডও নেই, আবার কি নেই তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নেই, অর্থাৎ সম্পূর্ণ কি করছে তোমার নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণরূপে কি করছে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করছে, পুরো দমে কি করছে, নিঃশেষিত করছে। অর্থাৎ পাত্রে কি নেই, অ্যাসিডও নেই আবার ক্ষারও নেই। তখন কিন্তু ভাইয়া দ্রবণের প্রকৃতি কি হবে, নিরপেক্ষ, না অ্যাসিডীয় না ক্ষারীয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো তাহলে ভাইয়া এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়, বিশেষ করে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে 2026 সালে যারা আছো তাদের টেস্ট পরীক্ষা, এবং যারা 27-এ যারা আছো তাদের সামনে বার্ষিক পরীক্ষা কি করতেছে, অপেক্ষা করতেছে। তো ভাইয়া অবশ্যই কি করবা,
তোমরা এই টপিক্সটা খুব মনোযোগ সহকারে করবা, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে করবা, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী দিনে আরেকটা নতুন লেকচারে কি হবে তোমাদের সাথে আমার দেখা হবে। আর অবশ্যই কি করবা, আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ কোরবান মেথড, এই চ্যানেলটা কি করবা তোমরা সাবস্ক্রাইব করে আমার আগের দেয়া ভিডিওগুলো কি করবা তোমরা দেখে নিবা, দেন তারপরে এই ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য কি হবে বুঝতে অনেক বেশি ইজি হয়ে থাকবে। তো হ্যাঁ, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, কি আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতে খুব ভালো আছি ভাই। তো আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে টপিকসটা হচ্ছে রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা যারা এসএসসি 2026 এবং 27 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের অবশ্যই এই টপিকসটা এত বেশি ইম্পর্টেন্ট ভাইয়া বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তো তোমরা অবশ্যই কি করবা, এই টপিকসটা খুব মনোযোগ সহকারে কি করবা বুঝবা। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে কোরবান মেথড, কি করবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেন এই চ্যানেলে দেখা যায় এই চ্যাপ্টারে আরো কি আছে, বেশ কিছু ভিডিও আছে। তোমরা ভিডিওগুলো দেখলে তোমাদের এই চ্যাপ্টারটা অনেকটা কি লাগবে, ইজি লাগবে। তো তোমরা কি করবা, এই ভিডিওটা দেখার পূর্বে আগের লেকচারগুলো দেখে নিলে এই ক্লাসটা তোমাদের বুঝতে কি হবে, অনেক বেশি ইজি হবে। তো চলো কথা না বলি, আজকের প্রশ্নের দিকে আমরা তাকাই। তো ভাইয়া আজকের প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো ভাইয়া 10 গ্রাম কত গ্রাম 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে 4.4 গ্রাম তোমাকে কি দিয়েছে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দেন 5 গ্রাম কি দিয়েছে, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, ঠিক আছে? একসাথে তোমাকে কি করতে বলো, মিশ্রিত করা হলো। তো এতে দেখা গেল প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া কেন তুমি প্রত্যাশিত উৎপাদ পেলে না, তার যৌক্তিকতা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। অর্থাৎ ভাইয়া আমি তোমাকে প্রশ্নটাকে এভাবে বোঝাতে চেয়েছি, সে কথার কথা তুমি কি করলা, কেমিস্ট্রি ল্যাবে গেলা, ওইখানে টিচার তোমাকে কি করলো, প্রশ্ন করলো যে তুমি আমাকে কি করো 10 গ্রাম চুনাপাথর কি করো প্রস্তুত করে দাও। দেন 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করার লক্ষ্যে উনি তোমাকে কি করলো, একটা টেস্ট টিউবে কি করলো 4.4 গ্রাম কি দিল, ক্যালসিয়াম মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং আরেকটাতে কি দিয়ে দিল, তোমার 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কি করলো দিয়ে দিল। এবং তোমাকে বলে তুমি বিক্রিয়া দাও, এবং এতে প্রত্যাশিত উৎপাদ অর্থাৎ 10 গ্রাম চুনাপাথর কেন তুমি পাবা না, তার যৌক্তিকতা টিচার কি বললো তুমি গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। তো হ্যাঁ, আমরা কি করব, এই প্রশ্নটা সলভ করব। তো কথা না বলে আমরা কি করি, প্রশ্নের সলভের দিকে আগাই। তো তাহলে আমাদের উদ্দেশ্য কি, কত গ্রাম 10 গ্রাম আমরা কি করব চুনাপাথর প্রস্তুত করব। সেটা কি থেকে, তোমার 4.4 গ্রাম কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং 5 গ্রাম কি ক্যালসিয়াম অক্সাইড থেকে কি করব, এই 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করব। তাহলে ভাইয়া তোমরা খুব মনোযোগ সহকারে শুনে নাও, এখানে উৎপাদটা কত গ্রাম ভাইয়া 10 গ্রাম, কিন্তু বিক্রয় দিয়েছে কত গ্রাম, মোট দেখো 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কি দিয়েছে 5 গ্রাম কি দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে টোটাল ভারটা একটু যোগ করে নাও। তাহলে এখানে 4.4 আর এখানে 5 গ্রাম, তো তাহলে যোগ করে কত হচ্ছে 9.4 গ্রাম। তাহলে তুমি 9.4 গ্রাম থেকে কিভাবে 10 গ্রাম কি পাবা, ক্যালসিয়াম মানে তোমার ক্যালসিয়াম কার্বন পাবা। এটা কি কখনো পসিবল, কখনোই না। এটা মুখের ভাষা জাস্ট। এখন আমরা কি করব, ম্যাথমেটিক্যালি কি করব, প্রমাণ করব। আমি বুঝাতে চাচ্ছি উৎপন্ন করতে বলছে কত গ্রাম 10 গ্রাম, কিন্তু তোমাকে বিক্রয় হিসেবে মোট কত গ্রাম দিয়েছে 5 গ্রাম দিয়েছে। তো তাহলে দেখো এই তোমার 5 গ্রাম প্লাস 4.4 গ্রাম যোগ করে 9.4 গ্রাম, এখান থেকে 10 গ্রাম চুনাপাথর কি প্রস্তুত করা পসিবল না। আমরা নরমালি কি করতে পারি, বলতে পারি। তো তাহলে এটা কেন পাচ্ছে না সেটা গাণিতিকভাবে কি করতে বলছে, বিশ্লেষণ করতে পারে বলছে। তো চলো এট ফার্স্ট আমরা কি করি, বিক্রিয়াটা দিয়ে নিই। তো তাহলে চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা একটা সমাধানে আসবো, কি সমাধানে দেখো, সমাধান ঠিক আছে ভাই, আমরা একটু সমাধানে আসলাম। এখন দেখো এই যে আমরা সমাধানে আসলাম, সমাধানে আসার পরে খুব মনোযোগী হও। তাহলে আমার কি করতে বলছে, 10 গ্রাম কি করতে বলছে, ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে, মানে আমাকে উৎপন্ন করতে বলছে। তার জন্য বিক্রিয়ক হিসেবে কাকে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড আর কি দিয়েছে, ক্যালসিয়াম অক্সাইড। এট ফার্স্ট আমরা কি করবো, একটা পাত্রের মধ্যে কি করব, এই কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড ঢেলে দেবো। দেখি ঢেলে দিই। তাহলে আমরা কি লিখি, উদ্দীপকের তথ্য অনুসারে প্রদত্ত বিক্রিয়া। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে, তাহলে তথ্যানুসারে
কি লিখবো ভাইয়া? প্রদত্ত বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া, ঠিক আছে? তাহলে উদ্দীপকের তথ্যাংশের প্রদত্ত বিক্রিয়া। তো তাহলে এখানে আমরা বিক্রিয়ক হিসেবে কাকে নেব? কার্বন ডাইঅক্সাইড। দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এর সাথে আবার কি দেবো? কার্বন ডাইঅক্সাইড, কি গ্যাসীয় প্রকৃতির, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড। দেন এর সাথে আমরা কার বিক্রিয়া দেবো? ক্যালসিয়াম অক্সাইড, চুন, অর্থাৎ এটা হচ্ছে কঠিন। তাহলে দেখো এখন আমরা কি করবো? কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দিয়ে দিই। বিক্রিয়া দিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। দেখো বিক্রিয়কে ক্যালসিয়াম কটা? একটা, উৎপাদক একটা, কার্বন কটা? একটা, উৎপাদক একটা, অক্সিজেন এখানে দুটো, ওখানে একটা, তিনটা, টোটাল তিনটা। এর মানে এই বিক্রিয়া সমতা করে দেয়া আছে। এখন আমরা জাস্ট কি করবো? ভরগুলো হিসাব করে নেব। তাহলে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এখানে 1 মোল কি তোমার ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা এখন উৎপাদটা আমরা একটু দেখে নিই। তাহলে উৎপাদটা কত মোল? হ্যাঁ 1 মোল, ঠিক আছে? আচ্ছা এখন দেখো মনোযোগী হও। এখন আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে প্রথম কার্বন কত? ভর কত? 12। অক্সিজেন একটা, অক্সিজেন কত? 16, অক্সিজেন আছে দুটা, তাহলে 16 দুগুণ কত? 32। তাহলে 32 আর 12 যোগ করলে কত আসছে? 44। এর মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল কত? 44 গ্রাম। অর্থাৎ তোমাকে যদি টিচার বলে, ল্যাবে গিয়ে বলে যে তুমি কি করো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আমাকে এনে দাও, তুমি কি করবে? খুব দ্রুত গিয়ে 44 গ্রাম কি করবা? কার্বন ডাইঅক্সাইড মেপে এনে টিচারকে বলবা যে স্যার এই যে আপনার কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আশা করি বুঝতে পারছো। তোমরা অনেকে মোল জিনিসটা কি সেটা কিন্তু বুঝতে পারো না, ঠিক আছে? তাহলে 1 মোল কথাটার অর্থ হচ্ছে তোমার কাছে টিচার 44 গ্রাম কি চাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড চাচ্ছে। আচ্ছা আবার 1 মোল তোমাকে যদি টিচার বলে যে এখন আমাকে কি করো? ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আসো, তাহলে তুমি কি কত গ্রাম নিয়ে আসবে ভাই? দেখো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, ভর সংখ্যা কত? 40। তোমাদের এটা আমি বলে দিয়েছি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা যোগ তাদেরকে 2 দ্বারা গুণ করলে ভর সংখ্যা পেয়ে যাবা। তো তাহলে ক্যালসিয়াম কত? পারমাণবিক সংখ্যা কত? 20, তাহলে ভর সংখ্যা কত? 40। তাহলে একটা ক্যালসিয়াম 40, একটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, যা একটা জোড় সংখ্যা, একে 2 দ্বারা গুণ করলে কি পাবো? ভর সংখ্যা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 16। তাহলে 40 আর 16 যোগ করলে কত ভাই? 56। কত ভাই? 56 গ্রাম। অর্থাৎ 1 মোল তোমাকে যদি টিচার বলে যে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আসো, তাহলে তুমি যাবে গিয়ে কি করবা? 56 গ্রাম কি করবা? ক্যালসিয়াম অক্সাইড মেপে এনে দিবা যে স্যার এই যে আপনার কি নেন, এখন ক্যালসিয়াম অক্সাইড নেন। আচ্ছা এখন দেখো খুব মনোযোগী হও। আমি তোমাদের এটা শিখিয়েছি যে রাসায়নিক বিক্রিয়াগুলো কি করে? ভরের নিত্যতা সূত্রকে কি করে? সমর্থন করে। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া যত ভরের কি করবে? পদার্থ মানে বিক্রিয়া করবে, উৎপাদন ঠিক তত ভরের পদার্থই কি হবে? উৎপন্ন হবে। তো তাহলে বিক্রিয়াকে এখানে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 56 গ্রাম কি ক্যালসিয়াম অক্সাইড, তাহলে 40 আর 56 যোগ করলে কত? 100। তোমরা একটু এটার আণবিক ভর বের করে নাও যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের কি আণবিক ভর কত আসবে? 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম। না প্রমাণটা নিয়ে নাও। ক্যালসিয়াম কত? 40, কার্বন হচ্ছে 12, যোগ করলে কত? 52, আর 3 সমান কত? 48। 48 আর 52 যোগ করলে কত? 100। এর মানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100। তাহলে এখন ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল কত গ্রাম? 100 গ্রাম। তো তাহলে এখন থেকে তোমরা কি করবা? উৎপাদের টোটাল মানে আণবিক ভরটা বের করে দরকার নেই, বাট বিক্রিয়ক দুটো যোগ করে দিলে কি পাবা? উৎপাদের আণবিক ভর পেয়ে যাবা। কেননা আমি বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া কি করে? ভরের নিত্যতা সূত্রকে সমর্থন করে। অর্থাৎ বিক্রিয়কের মোট ভর উৎপাদের মোট ভর সবসময় কি থাকবে? সমান থাকবে। এই পর্যন্ত বুঝছো? তাহলে মাস্টে কি করতে হবে? সমতা করতে হবে বিক্রিয়া, ঠিক আছে? সমতা ছাড়া কোনো বিক্রিয়া তোমরা কি করবে না? ফুল করবে না। মাস্টে কি করবা? অঙ্ক করার জন্য বিক্রিয়াগুলোকে কি করবা? সমতা করে নিবা। তো যাক এখন কথা বলি, এখন আমরা প্রশ্নের দিকে তাকাই। তাহলে কত গ্রাম প্রস্তুত করবো? 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করার লক্ষ্যে টিচার তোমাকে কি দিয়েছে? 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, ভালো কথা। আবার 5 গ্রাম কি দিয়েছে? ক্যালসিয়াম অক্সাইড দিয়েছে। তো তাহলে ভাইয়া এখন আমি কি করবো? চেক দেবো যে আমাকে 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে গিয়ে যে কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম দিয়েছে, এটা অনুপাতটা আদৌ ঠিক আছে কিনা বা পরিমাণটা আদৌ ঠিক আছে কিনা সেটা জাস্ট কি করবো? চেক দেবো। যদি চেক দিয়ে দেখি ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশিত উৎপাদ পাবো। আর যদি চেক দিয়ে দেখি যে কোনো ভুল আছে, মিসিং আছে, তাহলে বলবো যে প্রত্যাশিত উৎপাদ এই কারণেই পাওয়া যায়নি। তো ভাই আমরা কি করবো? এই ম্যাথটাকে জাস্ট কি করবো? অনুপাতগুলো চেক করবো। কিভাবে চেক করবো? খুব মনোযোগী হও। তাহলে খুব মনোযোগী হও। তো তাহলে তুমি দেখো তাহলে কত গ্রাম? হ্যাঁ 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে ভাই কার্বন ডাইঅক্সাইড দরকার কত গ্রাম? 44 গ্রাম। তাহলে কয় গ্রাম প্রস্তুত করতে বলছে? 10 গ্রাম। ঐকিক নিয়মে আমরা কি করতে পারবো? করতে পারবো। দেন একই ভাবে কত গ্রাম? হ্যাঁ 100 গ্রাম
চুনাপাথর প্রস্তুত করতে ক্যালসিয়াম অক্সাইড দরকার কত? 56 গ্রাম। তো তাহলে আমরা 10 গ্রাম কতটুকু ক্যালসিয়াম অক্সাইড দরকার সেটা আমরা কি করতে পারবো? চেক দিয়ে দেখতে পারবো। যদি চেক দিয়ে দেখি এই অনুপাতগুলোর সাথে কি গেছে, মিলে গেছে, ইনশাআল্লাহ তুমি প্রত্যাশিত উৎপাদ পাবা। কিন্তু প্রশ্নেই বলে দেওয়া এটা প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না, এর মানে কোথাও কি আছে, কিছু মিসিং আছে। সেই মিসিংটা আমরা কি করব? বের করব। বের করে টিচারকে বলবো যে স্যার এই কারণগুলোর কারণে আমি প্রত্যাশিত উৎপাদ কি করতে পারিনি, তৈরি করতে পারিনি। তো চলো ভাইয়া কথা না বলি আমরা কি করি, একটু সামনে দিকে এগোই। আচ্ছা তাহলে ভাইয়া কি লিখবো, আবার একটু মনোযোগ হও। তাহলে লিখবো কি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কার্বনিক অ্যাসিড দরকার কত গ্রাম? 44 গ্রাম। তাহলে 1 গ্রাম সুতরাং কত গ্রাম? 10 গ্রাম। ঠিক আছে, আমরা করে নিই। তো তাহলে এখন আমরা কি করবো, লিখবো খুব সুন্দর করে। কত গ্রাম ভাইয়া? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে। তাহলে প্রস্তুত করতে 44 গ্রাম কি হয় ভাইয়া? কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি হয়? গ্যাসের প্রয়োজন হয়। কি হয় ভাইয়া? প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করব? 10 গ্রাম। তো তাহলে 1 গ্রাম না করে ডাইরেক্ট ভাইয়া 10 গ্রাম। তাহলে সুতরাং 10 গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে, তাহলে আমরা একটু চেক দিই। তাহলে 44 গুণ কত? 10 ভাগ কত? 100 গ্রাম কি এই কার্বন ডাই অক্সাইডের কি হয়? প্রয়োজন হয়। এই পর্যন্ত বুঝছো? এখন ভাইয়া কি করবো, একটু ক্যালকুলেটর চেপে না, ক্যালকুলেটর লাগবে না, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। তো তাহলে 44 গুণ কত? 10 করলে কত আসছে? এর মানে 410। ওটাকে আমি যদি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে ভাইয়া কত আসবে? 4.4 গ্রাম কি আসবে এই কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এর মানে তুমি দেখো, ভালো করে দেখো, কত গ্রাম? 10 গ্রাম যদি আমি ক্যালসিয়াম কার্বনেট কি করতে যাই, প্রস্তুত করতে যাই ভাইয়া, 4.4 গ্রাম কিসের প্রয়োজন হয়? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। ইনশাআল্লাহ দেখো প্রশ্নের মধ্যে ভালো করে তাকাও। দেখো 10 গ্রাম প্রস্তুত করতে গেলে কত গ্রাম আমাকে কি দিয়েছে? কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম। এর মানে টিচার কি করছে, এই পরিমাণটা ঠিক দিয়েছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি দিয়েছে? ঠিক দিয়েছে। কত গ্রাম? 10 গ্রাম প্রস্তুত করতে গেলে আমার কার্বন ডাইঅক্সাইড দরকার কত? 4.4 গ্রাম, যেটা কি দিয়েছে টিচার? ঠিক দিয়েছে। আচ্ছা এখন দেখি কোনটা ব্যাটিক দিয়েছে, মানে কোনটা ঠিক দেয়নি। তো প্রথম অংশ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভালো আছে, টিচার যা দিয়েছে সেটা দিয়ে কি আমরা হ্যাপি থাকবো। এখন যে পরের অংশটা একটু দেখো, আবার দেখি পরের অংশটুকুতে কি করছে। তাহলে আবার 100 গ্রাম, কত গ্রাম ভাইয়া? 100 গ্রাম এই ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে। তাহলে প্রস্তুত করতে কি কত গ্রাম ভাইয়া? 56 গ্রাম কিসের প্রয়োজন হয়? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এর কি হয়? প্রয়োজন হয়। তাহলে প্রয়োজন হয়। তবে আমি কত গ্রাম প্রস্তুত করবো ভাই? 10 গ্রাম। তাহলে ওই কি তুমি একবারে করলি, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কত গ্রাম লাগে? আচ্ছা তাহলে একটু মনোযোগী হও। তাহলে 56 গুণ কত? 10 ভাগ হচ্ছে কত? 100। তো ইনশাআল্লাহ দেখো এটা কিসের প্রয়োজন? এত গ্রাম কি হয়? এই ক্যালসিয়াম অক্সাইডের প্রয়োজন হয়। তো তাহলে একটু ক্যালকুলেট যদি চাপো, এর মানে আসছে 500 কত? 60 কে 100 দ্বারা ভাগ করলে কত? 5.6 গ্রাম। এর মানে আশা করি তোমরা এই পর্যন্ত কি করতে পারছো, বুঝতে পারছো। তাহলে এর মানে কি, 100 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে আমার 56 গ্রাম কি হয়? ক্যালসিয়াম অক্সাইডের প্রয়োজন হয়। তাহলে 10 গ্রামের জন্য কত গ্রাম প্রয়োজন ভাইয়া? 5.6 গ্রাম। কিন্তু উদ্দীপকে টিচার কি করছে? অনলি 5 গ্রাম কি দিয়েছে ভাইয়া তোমাকে? ক্যালসিয়াম অক্সাইড। এর মানে ঘাপলা এখানে, মানে এইখানে তোমার পরিমাণটা কি দিয়েছে? কম দিয়েছে। কম দিয়ে টিচার কি করছে? চালাকি করছে তোমার সাথে। চালাকি করে দেখলো যে আদৌ কি তোমার মধ্যে কোনো স্কিল আছে কিনা, ঠিক আছে, তোমার মধ্যে কোনো পদার্থ আছে কিনা সেটা কি করলো? চেক করলো। তো ইনশাআল্লাহ আমরা কি করলাম, আমার মধ্যে যে একটা কি আছে, আমার মধ্যে যে পদার্থ আছে, ঠিক আছে, সেটা আমি কি করলাম? প্রমাণ করলাম। মানে আমার মস্তিষ্কে কিছু জিনিস আছে যেটা দিয়ে আমি কি করলাম? টিচারের দেয়া ভুল অনুপাতটা কি করলাম? শনাক্ত করলাম। এখন গিয়ে আমি টিচারকে বলবো, স্যার আপনি 10 গ্রাম, কত গ্রাম? 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে
4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ঠিক দিলেও 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে ক্যালসিয়াম অক্সাইডের প্রয়োজন কত গ্রাম? 5.6 গ্রাম। কিন্তু এখানে আমাকে কি দিয়েছেন? অনলি 5 গ্রাম কি দিয়েছেন স্যার? ক্যালসিয়াম অক্সাইড দিয়েছেন। তো এখান থেকে আমি কি করতে পারবো না, কখনোই কি করতে পারবো না, আপনাকে 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে পারবো না। যদি আপনাকে আরো কি করতেন, আপনি যদি আমাকে আরো 0.6 গ্রাম কি দিতেন, ক্যালসিয়াম অক্সাইড দিতেন, তাহলে আমি আপনাকে কি করতে পারতাম, এই 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করে দিতে পারতাম। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে প্রত্যাশিত উৎপাদ কেন তুমি পাওনি, সেটা কি করবা, এখানে লিখে দেবা। তাহলে কি লিখবো ভাইয়া কথাটা, যে 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে, কথাটা আমি একটু লিখে দিই ভাইয়া। দেখো কত গ্রাম, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে, তাহলে প্রস্তুত করতে, ঠিক আছে, প্রস্তুত করতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, গ্যাসের পরিমাণ ঠিক থাকলেও, গ্যাসের পরিমাণ কি থাকলেও, ঠিক থাকলেও ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, ক্যালসিয়াম অক্সাইডের কি, অক্সাইডের পরিমাণ, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম, কত কম? তাহলে এখানে তোমার 5.6 মাইনাস কত 5 ইজ ইকুয়াল কত আসছে ভাইয়া, 0.6 গ্রাম। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের কি পরিমাণ কত, 0.6 গ্রাম কম থাকায় উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া কি হয়নি, সম্ভব হয়নি, উৎপাদ পাওয়া সম্ভব হয়নি। আশা করি এই পর্যন্ত বুঝছো ভাইয়া। তাহলে উৎপাদ পাওয়া কি হয়নি, সম্ভব হয়নি। আচ্ছা, এই জিনিসটাকে জাস্ট আমি একটু উপরে তুলে দিই, একটু উপরে উঠে দিই। তাহলে এখন দেখো ভাই, এখন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তোমাদের একটু দেখা যাচ্ছে, একটু নিচে দিয়ে দিবে। তো তাহলে উৎপাদ পাওয়া কি হয়নি, সম্ভব হয়নি। তা গাণিতিক ভাবে কি করালো, বিশ্লেষণ করালো, লিখে দিবা। তা গাণিতিক ভাবে কি করালো, বিশ্লেষণ করা হলো। আশা করি বুঝতে পারছো। তো তাহলে ভাই এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কি করতে পারে, এই প্রত্যাশিত উৎপাদ কেন হলো না, কি কারণে হলো না, এই কারণগুলো কি করতে পারে, বিশ্লেষণ করতে পারে। আরেকটা কথা ভাই আমি বলে দিই, তোমাকে প্রশ্নটাতে আরেকটু কনফিউশনে ফেলতে পারে, কি করতে পারে, কনফিউশনে ফেলতে পারে। কিরকম কনফিউশনে ভাই, দেখো কিরকম কনফিউশন, এইরকম একটা কনফিউশনে ফেলতে পারে। দেখো তাহলে এখানে 10 গ্রাম কত চুনাপাথর প্রস্তুত করতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে পারে, 4.4 গ্রাম না দিয়ে এখানে তোমার কত 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিল, আর 6 গ্রাম কি দিয়ে দিল, ক্যালসিয়াম অক্সাইড। এতেও সে কি পাবে না, প্রত্যাশিত উৎপাদ পাবে না। দেখো 10 গ্রাম টোটাল দিয়েছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই অনুপাতগুলো যদি কি হয়, ম্যাথ করে দেখি ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমি কি পাবো, 10 গ্রাম চুনাপাথর প্রস্তুত করতে পারবো। কিন্তু বাট 10 গ্রাম চুনাপাথর উৎপন্ন করতে গিয়ে যদি এই অনুপাতগুলোর পরিমাণ কি দেওয়া থাকে, ভুল দেওয়া থাকে, তাহলে তুমি কখনোই কি করতে পারবে না, প্রত্যাশিত উৎপাদ তৈরি করতে পারবে না। তো তাহলে আশা করি তোমরা এই লেকচারটা কি করতে পারছো, বুঝতে পারছো। আর তোমরা অবশ্যই কি করবা, আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, করবান মেথড, এই চ্যানেলটা গিয়ে কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। এবং এই চ্যাপ্টারে দেখা যায় আরো কি আছে, ইনশাআল্লাহ বেশ কিছু ভিডিও আছে আমি আপলোড করেছি। তাহলে এই ক্লাসগুলো করলে তোমাদের এই রসায়ন ষষ্ঠ চ্যাপ্টার ইনশাআল্লাহ তোমাদের পকেটে থাকবে ভাইয়া, ঠিক আছে। আল্লাহর রহমতে তোমরা কি করবে, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো তোমার পড়াশোনাকে ইনশাআল্লাহ অনেকটাই কি করে দেবে, ইজি করে দেবে ভাইয়া।
তো তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরের কোনো নতুন একটা লেকচারে কি হবো, আমি তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত খুব মনোযোগ সহকারে কি করো, পড়াশোনা করো। সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, ইনশাআল্লাহ সময়গুলো কি করো, যথার্থ পড়াশোনার কাজে ব্যয় করো। এই পর্যন্ত ভালো থাকো। বাই বাই, আল্লাহ হাফেজ।